হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের যে টপিকসটা নিয়ে ডিসকাশন করব, গাছ, ট্রি। এবার মনে হতে পারে যে গাছ নিয়ে কি ডিসকাশন করা যায়। অ্যাকচুয়ালি গাছ জীবনের ওপরে একটা সাংঘাতিক পজিটিভ এনার্জি প্লে করায়। আপনি দেখবেন আপনার চারপাশে বা আপনার বাড়িতে, আপনার ফ্ল্যাটে, অফিসে, হোয়াট এভার, চেম্বারে আপনি যখন অনেক ভালো ভালো গাছ রেখেছেন, তার মধ্যে একটা পজিটিভ ভাইব পাবেন। এই পজিটিভ ভাইব আপনার লাইফটাকে অনেক পজিটিভ মুভমেন্টে মুভ করাতে হেল্প করবে। এই গাছের যে পজিটিভ ভাইবটা, এটা একটা নর্মালি যেরকম আছে, আবার এটাও দেখা গেছে কিছু কিছু মানুষের জীবনের ওপরে কিছু কিছু পজিটিভ ভাইব বেশি করে প্লে করে। এটা ডিপেন্ড অন ইয়োর রাশি, নক্ষত্র এবং লগ্ন, এর ওপরে ডিপেন্ড করছে। সবার গাছের যেমন একটা পজিটিভিটি আছে, তার পজিটিভ ভাইব আছে, কিন্তু একটা লাইফের ওপরে, একটা মানুষের লাইফের ওপরে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু গাছ রয়েছে বা পজিশন আছে যেগুলো বেশি পজিটিভ ভাইব প্লে করায়। সেটা সবার জন্য সমান নয়। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরুন, যাদের অ্যাসেন্ডেন্স হাউস মেষ বা মুন হাউস মেষ, আপনারা ফলো করে দেখবেন অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড মুন হাউস যদি মেষ হয়, সেই সব মানুষদের ক্ষেত্রে যেসব গাছগুলো খুব বেশি লুক্রেটিভ, মানে দেখতে ভালো, যেসব গাছের ফুল ভীষণ রকমভাবে অ্যাট্রাকটিভ, ফর এক্সাম্পল উগ্রগন্ধ, ফর এক্সাম্পল রজনীগন্ধা, বেলি, চামুলি, এই ধরনের গাছগুলো যখন আপনার সাউথ ইস্ট কর্নার পজিশনে আপনি রাখবেন, আপনার লাইফের সার্কেল চেঞ্জ হতে থাকবে, আপনার লাইফের মুভমেন্ট চেঞ্জ হতে থাকবে, পজিটিভিটি সাংঘাতিকভাবে বাড়তে থাকবে। আপনি যে কাজগুলো করে যে রেজাল্টটা এতদিন পাচ্ছিলেন, যতটা পরিমাণে পাচ্ছিলেন, তার থেকে অনেক বেশি রেজাল্ট পাবেন অ্যান্ড পজিটিভ ভাইব পাবেন। একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম যে গাছ কিভাবে পজিটিভ এনার্জিকে থ্রো করে অ্যান্ড পজিটিভ ভাইবকে ডেভেলপ করে। যাদের অ্যাসেন্ডেন্স হাউস মুন হাউস কর্কট, ফর এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল রাখছি, তাদের ক্ষেত্রে নীল অপরাজিতা, নীল জবা বা যেসব গাছগুলোর দেখবেন মুভমেন্ট হয় মানে মেবি গাছগুলো সকালবেলা সেই গাছটা রয়েছে ইস্ট ফেসিং, অ্যান্ড আফটার যত ইভিনিং বিকেলের দিকে আসবে, গাছটা বা গাছটার ফুলটার মুভ করছে, ঘুরছে। সেই গাছগুলো সাংঘাতিকভাবে পজিটিভ একটা এফেক্ট প্লে করে লাইফের উপরে। এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে। তাহলে সবার জন্য, আমি স্পেসিফিক্যালি বলতে গেলে সব জিনিসটা নয়, গাছের একটা পজিটিভ ভাইব রয়েছে, প্লে করছে, এটা সবার জন্য ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি আসলে পয়েন্টে আসতে গেলে সিংহ, যাদের লিও মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস, তাদের সাউথ ওয়েস্ট কর্নার পয়েন্টে যদি নাগকেশর গাছটাকে রাখা হয়, সাউথ ওয়েস্টে কিন্তু নাগকেশর গাছটাকে রাখা হয়, আপনি দেখবেন আপনার লাইফের, আপনি যা কিছু করে থাকুন বা কিছু না করে থাকুন, একটা ম্যাসিভ চেঞ্জ আসবে, অ্যান্ড পজিটিভ চেঞ্জ আসতে বাধ্য। লিব্রার ক্ষেত্রে আপনি ফলো করুন, একটা দারুণ টিপস দিচ্ছি আমি। লিব্রার ক্ষেত্রে যাদের অ্যাসেন্ডেন্স হাউস আর মুন হাউস লিব্রা অর ভেনাসের হাউসে রয়েছেন, আইদার বৃষ, তুলা, হোয়াট এভার, বাম্বু ট্রি, মানিক প্ল্যান্ট অর হোয়াট এভার, অনেক কিছু আছে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল রাখছি। মেবি শঙ্খমুনি, এই ট্রিগুলোকে নর্থ ইস্টে রাখুন। আপনি যেখানে বসছেন আপনার ঠিক পাশে নর্থ ইস্ট কর্নার পয়েন্টে রাখুন। আপনি রেজাল্টটা দেখুন, কয়েকদিন পর থেকে আপনি রেজাল্টটা দেখুন, কি পজিটিভ রেজাল্ট লাইফের উপরে আসছে, পজিটিভ ভাইব আসছে লাইফের উপরে।
এই ধরনের অনেক কিছু ফ্যাক্টর যেগুলো মানুষের লাইফ সার্কেলটাকে চেঞ্জ করতে পারে বা একটা পজিটিভ ভাইবকে জেনারেট করতে পারে মারাত্মকভাবে। তো এইগুলোকে ফলো করবেন। এরকম বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের টিপসগুলো রয়েছে। আমি আজকে কিছু গাছের ওপরে টিপস দিলাম যেগুলো আপনার লাইফটাকে অনেক একটা পজিটিভ মুভমেন্টে চেঞ্জ করতে পারেন, গুড রেজাল্ট আনতে পারে লাইফের ওপরে। যারা ব্যবসা করছেন, যারা ব্যবসা করছেন, ভালো অর্ডার পেতে চাইছেন, মেবি অর্ডার হাতের কাছে এসেও অর্ডার মিস হয়ে যাচ্ছে, পাচ্ছেন না, বা মেবি অর্ডার প্রপারলি ম্যাচিওর করছে না, কোনো একটা বড় অর্ডারের পেছনে ছুটছেন, অর্ডারটা ম্যাচিওর করলে ভালো হয়, এই ধরনের জায়গা থেকে অ্যাসেন্ডেন্স হাউস অর মুন হাউস মেবি তাদের স্যাটার্নের হাউস পড়ছে, মকর অথবা কুম্ভ, অর মার্কারির হাউস পড়ছে জেমিনি, মিথুন অর কন্যা, অর জুপিটারের হাউস পড়ছে মিন অর ধনু, হোয়াট এভার। একটা পয়েন্টস বলছি, ফলো করে দেখুন। অশ্বত্থ গাছের বনসাই করুন। বনসাই পাওয়া যায়, আপনি নার্সারিতে পাবেন, ভালো ভালো নার্সারিতে পাবেন অশ্বত্থ গাছের বনসাই। নর্থ ইস্ট কর্নার পয়েন্টে রাখুন অর নর্থে রাখুন প্রপারলি। তার সঙ্গে দেখবেন একটা গাছ থাকে নীল, অপরে নীলকণ্ঠ ফুলের গাছ, কিন্তু গাছটা কিন্তু লতানো হবে, সেই গাছটাকে ওর সঙ্গে অ্যাটাচড করুন। প্রত্যেকদিন জল দেবেন। আদার্স কিছু করতে ইচ্ছে হলে রিচুয়ালস এগুলো করবেন। আপনার অর্ডার ম্যাচিওর করতে বাধ্য, বড় অর্ডার আসতে বাধ্য, মানিটারি ডেভেলপমেন্ট আসতে বাধ্য, অল কর্নার পয়েন্টস ডেভেলপমেন্ট আসতে লাইফের বাধ্য। ফলো করুন, নিজেরাই হাতে হাতে ফল পাবেন। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু জ্যোতির্ময় চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড দাবদাহের মধ্যে কালবৈশাখী ঝড় আসলে কিন্তু আমাদের মনটা বেশ খুশিতে ভরে ওঠে, কিন্তু জীবন যখন সুন্দর পথে চলে তখন হঠাৎ করে কোনো কালবৈশাখী আসলে ভালো লাগে কি? সমস্যা প্রত্যেকে ভয় পায়, কিন্তু সমস্যাকে ভয় না পেয়ে না, সমস্যাকে ফেস করা উচিত। ফেস করার জন্য আপনি অবশ্যই কখনো একা তা পারবেন না, আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের লোকজন তো থাকবেই, কিন্তু কিভাবে ফেস করবেন সেটা দেখানোর জন্য যদি একজন মেন্টর থাকে তাহলে তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়, প্রায় সমাধান হয়ে যায়। শ্রী জ্যোতির্ময়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাস্ট্রোলজার শ্রী জ্যোতির্ময় এরকমই সমাধানের একটি নাম। আলাদা করে বলার প্রয়োজন হয় না যে জীবনের জ্যোতিকে সঠিকভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রী জ্যোতির্ময় রয়েছেন আপনাদের সঙ্গে। আসুন সেই পথে আরেকজন বন্ধু এগিয়েছিলেন, তার কি সমস্যা ছিল, কি সমাধান হয়েছে এবং এখন তিনি কেমন আছেন আমরা একটু জেনে। নমস্কার। কি নাম আপনার? আমার নাম চম্পা মিত্র। কোথা থেকে আসছেন? আমি বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসেছেন। আচ্ছা, আপনি প্রথম শ্রী জ্যোতির্ময়ের কাছে কখন আসেন? আমি এসেছি ওনার কাছে 2013 6th অগস্ট। 2013 6th অগস্ট। আপনি আলাদা করে ডেটটাও মনে রেখেছেন? হ্যাঁ, মনে রেখেছি। এই কারণে একটা বিশেষ, মানে আমার একটা বিশেষ, মানে সারা জীবন মানে তারিখটা মনে রাখবো এই কারণে। তার 4 দিন পরে 5 দিন পরে আমার মেয়ের বিয়ে ছিল। অসাধারণ ব্যাপার, মানে একটা ওই তারিখটাকে আলাদা করে মনে রেখেছেন। কখন মনে থাকে বলুন তো? যখন খুব বিশেষ সময় থাকে, অথবা সেই দিনটা যখন বিশেষ ইঙ্গিত বহ হয়, আপনার সমাধানের রাস্তা পেয়ে যান সোজা কথায়, তাই তো? কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম আমার ছেলের ব্যাপারেই এসেছিলাম প্রথম। তারপরে তার আগে ওনার কাছে আসার আগে আমি 2-3 জায়গায় গেছি, কিন্তু মনে হচ্ছে যেন ঠিক, মানে আমার ঠিক স্যাটিসফাইড হতে পারছি না। সব রকমই করেছি, সব কিছুই করেছি, কিন্তু তাতেও মনে হচ্ছে যে হচ্ছে না। তাহলে শ্রী জ্যোতির্ময়ের কাছে ওনার কাছে আসলাম, ওনার কাছে যখন আসলাম, তো সেটা হচ্ছে আমার একটা অভ্যাস ঠিক না। আমি ভাবছি যে কার কাছে গেলে আমি সঠিক একটা পথ দেখতে পাবো। শ্রী জ্যোতির্ময়ের সন্ধানটা টিভি থেকে পেয়েছি। টিভিতে তো বহু মানুষ থাকেন, কিন্তু শুনে এবার তাদের মধ্যে থেকে আমি বেছে নিলাম যে আমি ওনার কথাগুলো খুবই, মানে প্রাসঙ্গিক, মনে ধরার মতন। এবং যেদিনকে ওনার কথাটা আমি প্রথম, সেদিন মঙ্গলবার ছিল, আমি মানে একদম সেই লোকের সে বলে না নিশি ডাকে, সেই রকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। বাবা, অসাধারণ একটা কথা, নিশি ডাকে
সেই হিসি ডাকে কথাটার সঙ্গে না সবসময় একটা নেগেটিভ ফোর্স কাজ করে, কিন্তু এখানে আপনি শব্দটাকে এত সুন্দরভাবে ইউজ করলেন যে জীবনে যখন সমস্যা আসে তখন মনে হয় এরকম নিশি ডাকা বেশ ভালো, যে সমাধানের পথে নিশি ডেকে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার আমি তো ওনার কাছে গেলাম, সেই মুহূর্তে আমি আমার শুধু মেয়েকে জানিয়েছিলাম, আচ্ছা, মেয়ে চাকরি করে, মেয়েকে শুধু জানিয়েছিলাম যে আমি এরকম যাচ্ছি। কিন্তু সমস্যাটা কি ছিল এবার একটু শুনুন। সেটা ছেলের সমস্যাটাই মেইন সমস্যা, ছেলেটাকে নিয়েই গেছিলাম ছেলের জন্য। ছেলে এখানে থাকে না, ছেলে ব্যাঙ্গালোরে থাকে, আচ্ছা। কিন্তু এখানে থাকতেই সমস্যাটা পুরো এখান থেকে, কিন্তু ওখানে একটা চাকরি পেলো, সেখানে চলে গেল। কিন্তু ও চাকরিতে ঢুকে কিন্তু ওখানে গিয়ে কিন্তু মানে প্রতি মুহূর্তে অশান্তি, প্রতি মুহূর্তে মানে দিনে মধ্যে 14, 15, 16 এরকম প্রত্যেকটা ব্যাঙ্গালোর থেকে ফোন, মানে বুঝতে পারছেন ব্যয় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কিন্তু আমি যখন ওনার কাছে যেদিন আসলাম, তখন বললাম ও মঙ্গলবার গেলাম, রবিবার আমার মেয়ের বিয়ে। আমরা কিন্তু কেউ ভাবতে পারছি না যে ও ছেলের বিয়েতে আসবে কিনা, ছেলে কিন্তু বিয়ে হয়ে গেছে, ছেলের বউ আসবে কিনা আমি কিন্তু জানি না। আচ্ছা, এতটাই মানে অনিশ্চয়তার মধ্যে ওনাকে এসে বললাম, তখন উনি বললেন আপনি নিশ্চিন্ত থাকুন, ছেলে আসবে। এবং তারপর ছেলে এসে হচ্ছে 3 দিন পরে উনি আবার 3 দিন পরে যেতে বললেন আমাকে, মঙ্গলবারের পরে শুক্রবার, আপনাকে এই রেমেডিটা আপনাকে, মানে ঠিক আছে আপনি যেটা বলছেন আমি নিশ্চয়ই করবো, যেটা এখন উপকার। এবং এতটাই জটিল ছিল ছেলের ব্যাপারটা যে আমি তো ভাবতেই পারিনি যে এখনো ছেলে টিকে আছে। এখনো এখনো রাত্রিবেলা শুয়ে শুয়ে যখন ভাবি, তখন পুজো যখন করি তখন একবার করে ওনার নামটা করি, যে আজকে উনি কিন্তু আমার ছেলেকে দাঁড় করিয়ে রেখেছেন এবং বলেছিলেন যে আপনার ছেলে এরকম দিয়ে যাচ্ছে, খাদের ধার দিয়ে যাচ্ছে, খাদের ধার দিয়ে যে কোনো সময় মানে একটা অঘটন ঘটে যেতে পারে, এইরকম জায়গা থেকে উনি এখনো ছেলেকে দাঁড় করিয়ে রেখেছেন। আপনার কথা শুনে বুঝতে পারছি সেই সময় আপনার উপর দিয়ে বেশ ঝড় হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে বলে আমি কিন্তু কিছুটাই মানে মাথাতেই নিইনি, আসল ছিল আমার ছেলে। খুব স্বাভাবিক, সন্তান যখন কিছুভাবেই কোনো রকমভাবে বিব্রত থাকে, মানে সঠিক পথ না পায়, তখন বাবা মারা কখনোই ভালো থাকতে পারে না। আপনার কথাটা আমাকেও খুব টাচ করছে। উনি একটা রাস্তা দেখিয়েছেন, কিন্তু ওর সময়টা অনেক মানে বলেছিলেন যে ধৈর্য ধরতে হবে, কেননা এটা এতটাই জটিল ব্যাপার যে ধৈর্য ধরতে হবে। আপনি আমার উপর ভরসা রাখুন, আমাকে বিশ্বাস করুন, এই দুটো ভরসা আর বিশ্বাস এইটাতে এখনো আছি। এরপরে আমার মেয়ের জন্য কিন্তু যখন ছেলের এরকম সমস্যা হলো, তখন আমি ভাবলাম তাহলে আমার মেয়েরটাও একটু কিছু করে, সামনে তার বিয়ে। উনিও যাদের কাছেই গেছিলাম তা ওনারাও মেয়ের জন্য করেছিলেন, কিন্তু তবুও সেখানেও মনে হচ্ছে যেন মেয়ের বিয়ে দিলাম, 3 মাসের মাথায় দেখছি, 6 মাসের মাথায় দেখছি চরম অশান্তি। তখন আমি মানে এইদিকে ছেলে নিয়ে অশান্তি, এদিকে মেয়ে নিয়ে অশান্তি। তখন ওনার কাছে আবার আমি আসলাম মেয়ের জন্য। তখন উনি মেয়েরটা করতে কি জামাইয়েরটা আগে মানে আরো বেশি ধরে ধরলেন যে এতটা সমস্যা জামাইয়ের জন্য আপনি জানতেন না, কি চলেন না। তারপরে বিয়ের আগে জটক বিচার করিয়েছিলেন না, ওটা ছেলের বাড়িরা করেছিল, ছেলের বাড়িরা করেছিল। কিন্তু ওরা কোনো রেমেডি মানে ওরা গেছিল ঠিকই, কিন্তু তার জন্য যেগুলো ওরা বলেছিলেন ওরা কিছুই করেননি, কোনো ব্যবস্থাই করেননি ছেলের জন্য। তো আমি খুব মানে অস্থির হয়ে গেলাম যে একে ছেলের বউ নিয়ে এতটা সমস্যা, তারপরে আবার মেয়ে জামাই নিয়ে এতটা সমস্যা। তখন উনি আমাকে বললেন যে আপনি ছেলের বাড়ির সাথে আলোচনা করুন। আমি কারোর সঙ্গে আলোচনা করতে চাই না, আমি আমার মতন করবো, আপনি শুধু আমার কথাতেই যে সব করুন। তখন উনি করলেন। অর্থাৎ শ্রী জ্যোতির্ময় আপনার দিকে তাকিয়ে আপনার কথা শুনে আপনাকে রেমেডি দিলেন। হ্যাঁ, জামাইকেও দিলেন, মেয়েকেও দিলেন। আচ্ছা, সেই পথেই আপনারা চললেন। এখন তারা যথেষ্ট মানে বলবো ধরুন 100 ভাগের 70 ভাগ ভালো আছে। বাহ। এবারে আশা এটা কতদিনের মধ্যে ফলটা পেলেন? 6 মাস। 6 মাসের মধ্যে? 6 মাসের মধ্যে মানে যেটা জড়ো হয়ে গেছিল সেটা ধীরে ধীরে কমে গেছে। এখনো তারা বেশ ভালোভাবেই আছে, কিন্তু একটা পারিবারিক যে একটা অশান্তি যেটা থেকে তারা বেরিয়ে আসলো, সেইটা কিন্তু আবার নতুন করে মানে আমার মেয়ে চাইছে না, কিন্তু জামাই মেয়েকেই সাপোর্ট করছে। বা আসলে সমস্যা তো বিভিন্ন ভাবে শেষ হয়ে গেল, যাওয়া মানে জীবনের কোনো সমস্যা থাকবে না তা না, কিন্তু যখন পথ সমাধান দেখানোর লোক রয়েছে তখন আর কোনো চিন্তা থাকে না, তাই তো? এবং আমার মেয়ে এতটাই বিশ্বাস ওনার উপরে
কিছু হলে আগেই বলে মা তুমি যাও না, মা তুমি একটু যাও। এবং যখন ওদের জন্য যখন করে ওরা যখন উপকার পেয়েছে তো আমাকে সঙ্গে সঙ্গে বলছে যে মা তুমি তোমার জন্য একটু যাও। আমি কিন্তু এর আগে বললাম যে যাদের কাছে আমি আমার ছেলে বা মেয়ে জানা যাদের কাছেই যা গেছি, কিন্তু সবার কাছে কিন্তু আমার মেয়ে আমাকে পাঠিয়েছে, মানে আমার জন্য, আমার শরীরের জন্য, এতটাই আমি অসুস্থ হয়ে গেছি। তো উনি কিন্তু আমাকে আমার ছেলের জন্য মানে 3 মাস 4 মাস এরকম উনি টাইম দিতেন, বা 6 মাস। প্রত্যেকবারই গেলে উনি আমাকে বলেন কি আপনি আপনার শরীর কেমন আছে, আপনি কেমন আছেন। সেটা কার ছক দেখে? আপনার ছেলে মেয়ের ছক দেখে? আচ্ছা। তা আমাকে যতদূর সম্ভব তার ছেলে মেয়ে দুজনেরই ছক দেখে। তা উনি আমাকে বারবার এই কথাটাই বলেন। তখন আমি ওনাকে বললাম আমার শরীর খুব একটা ভালো না, আপনি আমার ছেলে আগে ভালো হোক যা হোক, আপনার ছেলেরটা। বাড়ি এসেছে একদিন আমাকে নিয়ে বলছে মা তুমি তো তোমার জন্য তুমি আমার কাছে যাও তো, তুমি এতটা অসুস্থ, তোমাকে দেখলে আমার ভালো লাগছে না। আচ্ছা। আমার কাছে যেই গেল উনি তখন যা যা বললেন তো সবই মিলে গেল, এবং প্রথম কথা বললেন যে আপনি ওষুধ কমিয়ে দিন। ওষুধ কমিয়ে দিন? আমার সুগার প্রেশার সব কিছুই আছে। তখন আমাকে বললেন যে আপনি এত ওষুধ খাবেন না, আপনি ওষুধ কমান, এবং আগামী 3 বছরের মধ্যে আপনি কোনো অপারেশন দিকে যাবেন না। আমার চোখে বিরাট সমস্যা হয়ে গেছে, লেসার হয়েছে, কিন্তু আমাদের ক্যাটারাক্টটা মানে তার সাথে সাথে ডাক্তার বলেছিলেন 1 বছরের মধ্যে ক্যাটারাক্ট অপারেশন হবে, কিন্তু উনি বলছেন কোনো অপারেশনের মধ্যে 3 বছরের মধ্যে আপনি যাবেন না। তা এখনো তো অপারেশনের মানে এখনো কথা আপনারা এগোননি, আপনি এগোননি, আপনি এখন মোটামুটি ভাবে কিছুটা সুস্থ আছেন, ওষুধ কমিয়ে দিয়ে সুস্থ আছেন, বেশ সুস্থ। আমরা বুঝতেই পারছি আপনি এত সুন্দর করে কথা বলছেন। আপনার কথার মাঝখানে আমি আপনার চোখে আমি বললাম আমার 2 বছর 3 বছর আমার চোখে ঘুম ছিল না, এখন আমি মানে ওষুধ তো কমিয়ে দিয়েছি, এখন আমি একটা নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছি। বা উনি বলেছেন আপনি ছেলে কিন্তু ভালো আছে, আপনার ছেলের বউ কিন্তু তারা কিন্তু ভালো আছে, আপনি অযথা চিন্তা করছেন। তা কেন জানি না এখন মনে হয় যে একটা টাইম তো এগিয়ে আসছে, যে উনি যে টাইমটা দিয়েছেন এগিয়ে আসছে, এখন একটু মনটাও ভালো লাগে। এই কথাটা নিয়ে আসছিলাম দর্শক বন্ধুরা, সম্পর্কের জটিলতা বিভিন্নভাবে থাকবে। পরিবার মানে তার মধ্যে বিভিন্ন মানুষ থাকবে, যেমন বিভিন্ন সাইজের বাসন কোসন থাকলে তার মধ্যে আওয়াজ হয়, তো তেমনি পরিবারের বিভিন্ন মানুষ থাকলে সেখানে সম্পর্কের জটিলতার মধ্যে কখনো ভালো সময় কখনো খারাপ সময় ইত্যাদি এসেই থাকে। কিন্তু এই ভালো খারাপের মধ্যে কি করে ব্যালেন্স করবেন, কি করে এগোবেন? আমরা শুনলাম দিদির কথা শুনতে গিয়ে সত্যি এক সময় একটু চিন্তিত হয়ে পড়ছিলাম যে বাড়িতে যদি এতগুলো সমস্যা থাকে, বিশেষ করে সন্তানের সমস্যা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে সমস্যা, প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান বড় হয়ে শিক্ষিত হয়ে চাকরি করুক, তাদের সংসার হোক, তাদের ছেলেমেয়েরা নতুন প্রজন্মের কাছে আবার তাদের আশা ভরসাকে দিয়েই এই পৃথিবী এগিয়ে চলতে চায়। সেখানে যখন খুব নড়ে চড়ে যায় না, তখন কখনোই মনটা ভালো থাকতে পারে না। আর মন যখন ভালো থাকে না, মানসিকতা শারীরিকভাবেও কোনটাই ভালো রাখা যায় না। সেই জন্যই হয়তো আপনি বেশ অসুস্থ ছিলেন, খুব খুব গুরুতর অসুস্থ। সেটা তো আমি ওনাকে বলিনি, কিন্তু উনি কিন্তু বারবারই আমাকে এক কথাই জিজ্ঞাসা করতেন আপনি কেমন আছেন, আপনি কেমন, মানে ঘরে কিভাবে দেখে ফেলেছিলেন যে ওই জায়গাটা থেকে আপনিও ঠিক ভালো নেই? ঢোকার সাথে সাথে ঘরে ঢোকার সাথে সাথে আগে প্রথম কথা ছিল যে আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে। কিন্তু আমি তো আমার কথাটা বলতাম না, যে কোনো মায়েরাই আগেই চায় তার সন্তানের ভালো। কিন্তু আমার মেয়ে যেদিনকে বললো না তুমি আজকে তোমার জন্য যাও, কিন্তু সেদিনকে উনি আমাকে যে কথাগুলো বলছেন প্রত্যেকটা ঠিক, প্রত্যেকটা ঠিক। অসাধারণ অসাধারণ। সুতরাং সেই পথ থেকে আপনারা সেই রাস্তাটা দেখেছিলেন, এবং সেই রাস্তাটার মধ্যে গিয়ে আপনি বেশ এখন আপাতভাবে তখনের থেকে অনেক ভালো আছে। আপনার সন্তানরাও ভালো আছে, তাদের পারিবারিক জীবনে ছেলের সাথে কোনো যোগাযোগ ছিল না, এখন কোনো যোগাযোগ করতো না আমার সাথে, কিন্তু ইদানিং দেখছি যে সুন্দর করে কথা বলছে এবং অনেকক্ষণ ধরে কথা বলছে। ছেলে কোনো যোগাযোগ রাখতো না, সেই জায়গা থেকে আজকে এমন জায়গায় এসছে যে ছেলে আবার মায়ের কাছে যাচ্ছে। কত দুঃখের বিষয় দেখুন। একটা কথা আছে জানেন তো, জীবনের প্রথম ভালোবাসা কে? প্রথম ভালোবাসাই তার মা বাবা। কিন্তু জীবনে যখন অনেক জটিলতার মধ্যে চলে যায়, তখন মা বাবার কথা যখন আমরা ভুলে যাই, সেটা আমাদের অপরাধ। সে অপরাধের পথে না গিয়ে সে যখন আবার সঠিক পথে এসেছে, শ্রী জ্যোতির্ময়ের দেখানো পথে, তাহলে আপনারাই ভাবুন সেই জায়গাটা কতটা সুন্দর। আর সুন্দর মানেই সত্য।
আপনার মেয়েও নিশ্চয়ই এখন অনেক ভালো আছে, মেয়ে আপনি অনেক, যা হ্যাঁ বলছিলেন। মেয়ে অনেক ভালো আছে, জামাই ভালো আছে। জামাই ভালো আছে। হ্যাঁ, এবার সবাই আমার শারীরিক এমন কথা উনি বলেছিলেন, অ্যাক্সিডেন্টের কথা যেভাবে বলেছিলেন, তার জন্য উনি বলেছিলেন যে কিছু হয়ে গেলে আমার কাছে আর আসবেন না, কারণ আমি সেটা ঠেকাতে পারবো না। সেটা আচ্ছা। সেটা আমি কিন্তু ঠেকাতে পারবো না। কিছু ঘটে যাওয়ার পরে কিছু কিন্তু আমি আর করতে পারবো না। মানে আগে থেকে যেটা এতটাই দেখছিলাম। এতটাই মানে তার জটিল অবস্থা হয়েছিল। জটিল অবস্থা। হুম। কিন্তু এখন জানি না, জামাই খুব ছিল, মানে ও রেডি হয়েছিল, না মানে চিন্তিত ছিল। কিরকম যে মেয়ের আমার মেয়ে কিছু বলছে, বা আমি তো শাশুড়ি কোনো ব্যাপার না, আমি বলতেও যাবো না, কিন্তু আমি মেয়ের মধ্যে বলার চেষ্টা করতাম, কিন্তু মেয়ের সাথে অশান্তি লেগে যেত। এই পারিবারিক কিন্তু ইদানিং এতটাই বুঝে গেছে, এতটাই বুঝেছে যে নিজের শরীর সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে গেছে। খাওয়া দাওয়া যে জিনিসটা মানে টিভিতে দেখাচ্ছে এটা খেতে নেই, ও নিজের থেকে বন্ধ করে দিচ্ছে। অসাধারণ। অর্থাৎ এই যে নিজস্ব চেতনার উন্মোচন, চেতনাকেও যে জাগাতে হয়, বোধ জাগাতে হয়, সেই জাগানোর পথটাও শ্রী জ্যোতির্ময় দেখিয়ে দিয়েছে। সর্বক্ষণ দু চাকা নিয়ে ঘুরে বেড়াতো। আচ্ছা। উনি বলেন যে দু চাকা কোনো রকমই চলবে না, এবং ওনার নিজের জীবনের কথা আমাকে কিছু বললেন যে আমার এরকম ঘটেছিল, এরকম আমি এবং এরকম, সেগুলো ভীষণভাবে আপনাকে সাহায্য করেছে। এবং সে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা। এখন 4 চাকা চালায়, কিন্তু 2 চাকাটা আর ওপর হাত দেয় না। আর কোনো সমস্যা নিয়ে এসেছেন ছেলে মেয়ে বাদ দিয়ে আর কারো? হ্যাঁ, আমার হাজবেন্ডের মামার নিয়ে তখন একটু চিন্তা হলো যে মার জন্য, মার এতটা শরীর খারাপ, তাহলে বাবার জন্য, বাবার বয়স হচ্ছে, রিটায়ার করেছেন আজ 7 বছর, তা ওনার কাছে আবার তোমার মেয়ে মানে ওর মেয়ে নিজে এসছে ওনার কাছে আমার মানে বাবার জন্য। আচ্ছা। তো উনি সবটা দেখে বলেছেন না, উনি ওকে আছেন, ওনার জন্য কোনো চিন্তা নেই। বাহ, তার মানে একটা চিন্তার জায়গা নেই ওখানে, তিনি ভালো আছে, সেটাও আপনাকে দিয়েছে। চিন্তিত আপনি ছিলেন, সেই চিন্তার জায়গা থেকে আপনার বের করে দেওয়ার, অর্থাৎ বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন। আবার তার সঙ্গে আপনার হাজবেন্ড, আপনার স্বামী যে ভালো আছেন, সেই নিশ্চিন্ততাও আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, আর নিশ্চয়ই। আপনি এখন অনেক ভালো আছেন। ভালো আছি। আরেকটা যে মানে উনি যে সময়গুলো বলেছেন, যে সময়গুলো মানে সবার জন্যই বলেছেন, মনে হচ্ছে যেন ভালোর দিকে, সব সময়গুলো ভালো। মানে যে জটিলতা ছিল, মানে সেটা অনেক মানে কখন যে রাত হচ্ছে, কখন যে দিন হচ্ছে, ক্যালেন্ডারে পাতা উল্টে যাচ্ছে, ডেট চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মানে কিছু না, মানে এতটাই অবস্থা খারাপ ছিল। এবং সেই থেকে আজকে এখন একটা সুন্দর জায়গায় এসে উপস্থিত হয়েছে, খুব ভালো জায়গা। আপনি ভালো থাকুন, সমাধানের যে পথ আপনি পেয়েছেন সে পথে আপনি এগোবেন, এবং আপনার কথাতেই না বারবার বোঝা যাচ্ছে আপনি হ্যাঁ, এখন আমার মেয়ে যেটা বলে না, আমার মনে হয় ওনার কাছে কিছুদিন অন্তর অন্তর যাওয়া উচিত, কারণ তোরা নিজেরা যাতে বুঝেছিস। পথভ্রষ্ট হওয়ার কোনো চান্স না থাকে, যাতে পথভ্রষ্ট না হয়ে যাওয়া যায়, তাই জন্য সঠিকভাবে সবসময় আপনার মেয়ে আপনাকে এই অ্যাডভাইসটা করে কিছুদিনের মধ্যে মধ্যে যেতে। হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের তো জীবনের যে ধরনের সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানের পথে, তার কেরিয়ার, তার নিজস্ব এডুকেশনাল ওরিয়েন্টেশন, এগুলো সব ঠিক আছে এখন? ও সিএ করেছে, সিএ করার পরে কস্ট করেছে, দুটোই করেছে। করার পরে ও ভালো একটা চাকরির জন্য খুবই অস্থির হয়ে যাচ্ছে, আচ্ছা। খুব অস্থির হয়ে যায়। তার হয় প্রাইভেট কোম্পানি হোক বা গভর্নমেন্ট, হ্যাঁ, ও অডিট ফার্মে আছে। আচ্ছা। তো কিন্তু ও চাইছে যে আমার একটা ভালো কিছু, এবং উনি তখন বললেন যে ওকে গভর্নমেন্ট সার্ভিসের জন্য যেটা করছিল মানে অডিট ফার্মে, সেটা ছেড়ে দিতে বললেন উনি, বললেন যে এইটা ছাড়লে তবে ওর কিন্তু উন্নতি হবে। আচ্ছা। এখন হচ্ছে যে সেটা ছাড়া মানে উনি যেদিন বলেছেন পরের দিন ওর একটা মানে সিভি দেখে ওর একটা আরেকটা চাকরি, সেটাও কিন্তু অডিট ফার্মে, কিন্তু সেটা আপনার স্যালারি আগের থেকে ভালো, অনেক ভালো, অনেক বেশি ভালো। এখন কি সেখানেই চাকরি? এখন সেখানেই আছে, কিন্তু একটা এর মধ্যে একটা প্রাইভেট কোম্পানিতে পেয়েছিল। আচ্ছা। সিভি দেখে আপনার ওই ব্যাটারি, ওইটা ভুলে যাচ্ছে নামটা। আচ্ছা। যাই হোক, সেখানে আমি আন্তর্জাতিক, হ্যাঁ নামি গভর্নমেন্ট সার্ভিসের একটা সম্ভাবনা আছে, ও পরীক্ষাগুলো দিক। এবং সেদিনকে উনি আমাকে লাস্ট বললেন যে ও ব্যাংকে চেষ্টা করুক। আজকে একটা ব্যাংকে পরীক্ষা ছিল, স্টেট ব্যাংকে আজকেই পরীক্ষা ছিল আরেকটা, দেখা যাক কি হয়। বলছে যে মা অবশ্যই খারাপ তো হয়নি, আপনার মেয়ে খারাপ হয়নি ঠিক কথা, কিন্তু ভালো হয়েছে,
তবে আমার দেখ চেষ্টা করতে করতে নিশ্চয়ই হয়ে যাবে এটা। একটা যখন আশার আলো শ্রী জ্যোতির্ময় দেখিয়েছেন যে গভর্নমেন্ট চাকরির একটা সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেদিকে। আর এই একটা জিনিস দেখুন, একটা ছোট্ট জায়গাকে আপনাদেরকে খালি মনে করাবো দিদির কথা থেকে, যে একটি চাকরি শ্রী জ্যোতির্ময় বললেন কনফিডেন্টলি এটা ছেড়ে দিন, না হলে আপনার উন্নতির পথ নেই। ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, এবং তারপরে সেই চাকরিটা ছেড়ে দেওয়ার কিছুদিনের মধ্যে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে একটা একটা আসলো। ভীষণ ভালো একটা চাকরি তৈরি। এই যে এই জায়গাটা, এই পথটা কোথায় দেখব, কোথায় পাবো? একটি নাম শ্রী এখনো ভরসা, এখনো বিশ্বাস করে আছে যে আমাকে জিজ্ঞেস করে না, আমাকে তো বলেছিলেন যে আমার ব্যাংকে বা গভর্নমেন্ট সার্ভিস। অবশ্যই যখন একবার পথ দেখিয়েছেন তখন সেই বিশ্বাসের মধ্যে অবশ্যই যাবে। এই বিশ্বাস নিয়ে এই অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম।